অন্তত একবার ভাবা দরকার ছিল এই রিলেশন করার আগে। ও তোকে ছ্যাঁকা দিল, এখন ঠেলা সামলা। আমি জোস আছি, কোনো রিলেশন নেই আর কোনো ঝামেলাও নেই। তুই রিলেশন না থাকলে কি হবে? ভার্সিটির সব ছেলেরা তোর পেছনে ঘুরে, যেমন রূপ আর তেমনি সম্ভ্রান্ত পরিবার তোর। আর কি লাগবে তোর? বুঝতে হবে হু আই অ্যাম, ইহিতা চৌধুরী। স্ট্যাটাস তো অবশ্যই থাকবে। চোখ থেকে সানগ্লাস খুলে গাড়ি থেকে নেমে তিথি গাড়ি থেকে নামলো না। ভার্সিটিতে এসে গেছে, তবুও গাড়ি থেকে নামছে না। আমি তিথিকে বললাম, নামবি না নাকি তোকে সহ গাড়ি লক করে দিব? দাঁড়া, আসছি। আমি গাড়ির চাবি আঙুলে ঘুরাতে ঘুরাতে ক্যাম্পাসে ঢুকলাম। তিথি আমার পেছন পেছন আসছিল। আমি আজকেও লেট করে ক্লাসরুমে ঢুকেছি, আর স্যারের পারমিশন না নিয়েই ক্লাসরুমে ঢুকে পড়লাম। গিয়ে ফার্স্ট বেঞ্চে বসে পড়ি। ক্লাসের ফার্স্ট বেঞ্চটা আমার জন্য বরাদ্দ। কেউ আমাকে কিছু বলার সাহস পায় না, কারণ আমার বাবার কথায় চলে এই ভার্সিটি। আর্থিক সব অনুদান বাবা দেয় এই ভার্সিটির। তবে আমি পড়াশোনার জন্য ভার্সিটিতে আসি না, উশৃঙ্খলতা দেখাতেই আসি। টিচার ক্লাস করাচ্ছে আর আমি হেডফোন কানে লাগিয়ে গান শুনছি। এইটা নতুন কিছু না, প্রতিদিনকার ঘটনা এটা। সবাই এইসব দেখে অভ্যস্ত। স্যার ক্লাস থেকে বের হয়ে যাওয়ার আগেই আমি বেরিয়ে গেলাম। পাশে তিথি বসা ছিল। তিথি ক্লাস করছিল। ভার্সিটির শিক্ষকেরা আর শিক্ষার্থীরা আমাকে অহংকারী আর বেয়াদব বলেই জানে, কিন্তু কেউ আমার দিকে চোখে চোখ রেখে কথা বলার সাহস পায় না। ভার্সিটির সব ছেলেই আমার জন্য পাগল। বাবার এত আদর পেয়েই হয়তো আমি বকে গেছি। বাবা কোনোদিন আমার গায়ে ফুলের টোকা লাগতে দেননি, কারণ আমার মা নেই। সে যাই হোক, আমি ক্যাম্পাসের ক্যান্টিনে বসে জুস খাচ্ছিলাম। এরপর তিথিকে SMS করে আমি গাড়ি নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাই। কিছুক্ষণ এই দিক সেই দিক ঘুরে দুপুরে বাসায় আসি। বাসায় সিমি, কাজের মেয়ে ছাড়া কেউ নেই আর থাকেও না। ম্যাম কিছু খাবেন? সিমি আমাকে জিজ্ঞেস করলো, না এক কাজ করো, এসিটা বাড়িয়ে দাও আর এক গ্লাস পানি নিয়ে আসো। ওকে ম্যাম। সিমি চলে যাওয়ার পর আমি চেঞ্জ করে ল্যাপটপ নিয়ে বসলাম। সারা দিন গেমস খেলে সময় পার করে দিলাম। রাতে বাবা আসলেন আমার ঘরে। মামনি, হোয়াট আর ইউ ডুইং নাও? নাথিং বাবা, আসো। আমার মাথায় হাত রেখে বাবা বললেন, কি করলে সারাদিন? গান আর ল্যাপটপ। ডিনার করবে, এসো। আর তোমার জন্য একটা গিফট আছে, তাড়াতাড়ি এসো। আসছি। আমি নিচে যাই, তখন বাবা আমাকে একটা বড় প্যাকেট দিলেন আর একটা চাবি দিলেন। এগুলো কি বাবা? প্যাকেট তোমার জন্য, লেটেস্ট মডেলের ড্রেস আর নতুন গাড়ির চাবি এইটা। সত্যি? গাড়ি কোথায় বাবা? গার্ডেনে। আমি দেখে আসছি। পিছু পিছু সিমি আর বাবাও এলেন। আমি গাড়ি চালাচ্ছিলাম আর হাসছিলাম, তা দেখে বাবা কেঁদে দিলেন। চোখের পানি মুছে তিনি আমাকে নেমে আসতে বললেন। আমি আসার পর দুইজন একসাথে ডিনার করলাম আর যে যার মতো শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি নতুন গাড়ি নিয়ে ভার্সিটিতে যাই। গাড়ি থেকে নামার সাথে সাথে পাশে থাকা কাদা দিয়ে একটা ছেলে আমার ড্রেস নষ্ট করে দেয়। ছেলেটা বাইক নিয়ে ঢুকছিল ভার্সিটিতে। আমি রেগে আগুন হয়ে যাই আর ছেলেটার কলার ধরে বলি, হাউ ডেয়ার ইউ টু স্পয়েল মাই ড্রেস। রাগে আমি তাতে দাঁত চেপে আছি। ম্যাম, মাইন্ড ইউর সেলফ। হোয়াট ডিড ইউ সে? তুই আমাকে বলছিস এই কথা? এই ছেলে, এই ছোট লোক, তোর এত বড় সাহস কি করে হয় ইহিতা চৌধুরীর সাথে এইভাবে কথা বলার? অব্র বাইক থেকে নামে, সাথে ছিল অব্রর ফ্রেন্ড, সেও নামে। আর আমার এমন আচরণ দেখে সবাই ক্যাম্পাসে জড়ো হয়। এই যে মিস, কথা সাবধানে বলুন। আমার বিহেভ ছোট লোকদের মতো করিনি যে এইভাবে আমায় অপমান করবেন। তুই কি ভার্সিটির স্টুডেন্ট? আগে তো তোকে দেখিনি, আর এই কারণে তুই জানিস না যে আমি কে আর তোর কি হাল করতে পারি। আমার জানার প্রয়োজন নেই। আমি আপনার মতো ফ্যাশন শো করতে আসিনি ক্যাম্পাসে। নিজের দিকে তাকিয়ে দেখুন কি বাজে লাগছে। আবার আপনি অসবের মতো চেঁচাচ্ছেন। তোকে আজ আমি মেরেই ফেলবো। আমি গাড়ি থেকে হকি স্টিক বের করে অব্রর গায়ে মারার আগেই অব্র আমাকে থাপ্পড় মারে। সবাই থ হয়ে যায়, প্রিন্সিপাল সহ, কিন্তু কারো আগানোর সাহস নেই। কেমন মেয়ে আপনি? মিনিমাম মেয়েদের মতো আচরণ নেই তো আপনার মধ্যে? ফালতু সব। এই কথা বলে আমি বাইক নিয়ে সেখান থেকে চলে গেলাম। ইহিতা গালে হাত দিয়ে স্টিল দাঁড়িয়ে আছে। তিথি ইহিতার বাবাকে ফোন দিয়ে ভার্সিটিতে আসতে বলেছে এতক্ষণে। ইহিতার বাবাকে দেখে সবাই সালাম দেয় আর প্রিন্সিপাল এগিয়ে আসেন। ইহিতাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ইহিতার বাবা সামনে গেলেন, কিন্তু ইহিতা নড়ছে না। এরপর তিথি সব বলার পর ইহিতার বাবা চশমা চোখ থেকে খুলে ভেঙে ফেলেন আর প্রিন্সিপালকে জিজ্ঞেস করেন ইহিতাকে কোন ছেলে মেরেছে। তাকে যেন 1 মিনিটে
এখানে আনে। প্রিন্সিপাল আমাকে ডেকে পাঠালেন। আমি ইহিতার বাবার সামনে আসলাম। তোর সাহস হয় কি করে আমার কলিজার উপর হাত তোলা? যাকে এখনো একটা পিঁপড়া কামড় দেয়নি, আর আজ তাকে তুই মেরেছিস। দেখ কি করেছিস আমার মেয়ের। হোয়াট ইজ দিস? এটা কি ভার্সিটি নাকি কারো বাবার সম্পদ? আর আপনার মেয়ে আমার সাথে কি করেছে সেটা দেখেননি? না দেখে কেন মারলেন আমাকে? আমার মেয়ে তোকে মেরে ফেলবে, তবু একটা আওয়াজ করতে পারবি না। তুই কোন সাহসে মেরেছিস আমার মেয়েকে? জবাব দে। সরি, সেইটা আপনার মেয়েকেই জিজ্ঞেস করবেন। আমার ক্লাস আছে, ছাড়ুন। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। ইহিতার বাবা ইহিতাকে গাড়িতে বসিয়ে নিয়ে গেল বাসায়। ইহিতার গালে আমার 3 আঙ্গুলের দাগ স্পষ্টভাবে ফুটে আছে। সিমিকে দিয়ে ইহিতার গালে যত মেডিসিন আছে সব লাগালো ইহিতার বাবা। ইহিতা চুপ করে আছে এখনো। ইহিতাকে কথা বলতে বলছে সিমি আর ইহিতার বাবা, কিন্তু ইহিতা কথা বলছে না। ইহিতা এই প্রথম কারো হাত থেকে মার খেলো। কোনো শিক্ষক কোনোদিন তার দিকে চোখ রাঙিয়ে কথা বলেনি, আর মার দেওয়া তো দূর, কিন্তু আমি আজ ইহিতাকে ভার্সিটির সবার সামনে চর মেরেছি। ইহিতার কাছে এটা অনেক বেশি যন্ত্রণা লাগছে। এক পর্যায়ে ইহিতা ঘরে সব কিছু ভাঙচুর করতে শুরু করে। আশরাফ চৌধুরী ইহিতাকে বলেন, মা, তোর যত খুশি ভাঙ, কিন্তু একটু কথা বল আর একটু শান্ত হ। বাবা, ওই ছেলেকে আমি আস্ত রাখবো না। ও আমায় মেরেছে। ইহিতা চৌধুরীকে মেরেছে। ও শেষ করে ফেলবো আমি ওকে। আমি নিজে ওকে শাস্তি দিব, তুই শুধু একটু শান্ত হ ইতিতা। এরপর ইহিতা চুপচাপ বিছানায় গিয়ে আয়নায় নিজের মুখ দেখছে। এখনও হাতের ছাপ দেখা যাচ্ছে। এরপর ইহিতা আয়নাও ভেঙে ফেলে। পরে 1 মাস ইহিতা ভার্সিটিতে যায়নি, এমনকি বাসা থেকেও বের হয়নি। ওইদিকে আমার ঠিকানা কেউ জানে না বলে ইহিতার বাবা আমাকে কিছু করতে পারেননি। 1 মাস পর ইহিতা ভার্সিটিতে যায়। আমি 4 তলায় আনমনে হয়ে দাঁড়িয়ে আছি। ইহিতার গাড়ি দেখে চমকে গেলাম। দ্রুত নিচে নেমে আসি। ইহিতা একটা বই হাতে নিয়ে ক্লাসরুমের দিকে যায়। আমি ইহিতাকে থামাই। ইহিতা। ইহিতা পেছন ঘুরে রাগী দৃষ্টিতে তাকালো আমার দিকে। সরি, সেদিন আপনাকে থাপ্পড় মেরেছিলাম বলে। আমি চট করে রেগে গিয়ে কি করি আমার খেয়াল থাকে না, তাই ওইভাবে রিয়্যাক্ট করে ফেলেছিলাম। আপনি গত 1 মাস আসেননি ভার্সিটিতে, তাই সরি বলতে পারিনি। ইহিতা কিছুই না বলে উপরে চলে যায়। ইহিতা আর আমি দুইজনই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কিন্তু আমাকে দেখে কেউ বলবে না যে আমি স্টুডেন্ট। মনে হয় পড়ালেখা শেষ। আজ ইহিতা প্রথম বেঞ্চে না বসে 3 নম্বর বেঞ্চে বসলো আর ইংলিশ ক্লাসটা মনোযোগ দিয়ে করলো। স্যার একটা কোশ্চেন করেছিল, যেটার উত্তর আমি ছাড়া আর কেউ দিতে পারেনি। সবাই অবাক হয়ে যায় আর লেকচারার নিজে অভিভূত হয়ে যান আমার উত্তর শুনে। ইহিতা তখন উত্তরটা নোট করলো। ইংলিশ ক্লাস শেষ করে সবাই ল্যাবে গেল, কিন্তু ইহিতা বসেছিল। আমি বের হওয়ার আগে ইহিতাকে বললাম, যাবেন না ল্যাবে? দ্যাটস নান অফ ইউর বিজনেস, জাস্ট গো ফ্রম হিয়ার। আদারওয়াইজ? হ্যাঁ, ওই দিন কিছু বলিনি, বাট এইটা ভেবো না ইহিতা কিছু করতে পারে না। ওকে, ভাবলাম না। এই বলে আমি চলে গেলাম। ক্লাস শেষ হওয়ার পর আমি ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। ইহিতা গাড়িতে উঠতে যাবে, তখন এক ভিক্ষুক এসে দাঁড়ালো ইহিতার সামনে। ইহিতা রেগে যায়। আমি ছাড়া আর কি কেউ নেই দান করার? আমার কাছে কেন আসলি? অব্রর এইটা দেখে প্রচন্ড রাগ হয়। আমার সামনে দাঁড়িয়ে মানিব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে ভিক্ষুককে দিয়ে সেখান থেকে চলে যেতে বলল। গাড়ি বাড়ি থাকলেই মানুষ মানুষের মতো হয় না, অধিকাংশ ক্ষেত্রে কুকুরই হয়, যেমনটা আপনি নিচে। এই কথা বলে আমি 1 সেকেন্ড না দাঁড়িয়ে বাইক নিয়ে চলে গেলাম। আমি রাগে গাড়ি হাই স্পিডে চালিয়ে বাসায় এলাম। আমি বাবাকে ফোন করে বাসায় আসতে বললাম। বাবা অফিসের সব কাজ ফেলে বাসায় চলে আসলেন। বাবা, এই ভার্সিটিতে হয় ওই ছোট লোকটা থাকবে, নয়তো আমি। কোন ছোট লোক? ওই দিন যে আমায় মেরেছিল। ও আবার কি করেছে তোমায়? আজকে ও আমায় কুকুর বলেছে। কুকুর? হোয়াট? আমি এখনই প্রিন্সিপালের সাথে কথা বলছি। ওই ছেলেকে ভার্সিটি থেকে বের করে দিন। স্যার, সেটা সম্ভব না। হোয়াট? আপনি আমাকে বলছেন সম্ভব নয়? সরি স্যার, ছেলেটা অনেক মেধাবী আর আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি। ওর মতো ভার্সিটিতে সেকেন্ড কপি নাই। আর সবচেয়ে বড় কথা, এইবার ভিপি ইলেকশনে ইতিতা মামুনির বিরুদ্ধে অব্র দাঁড়াবে। হোয়াট? আমার মেয়ের বিরুদ্ধে? হ্যাঁ স্যার, তাই আর সেই চান্সটা নেই বের করার। পরে ভার্সিটির ছেলেমেয়েরা খেপে যাবে আর কমিশনার পর্যন্ত গড়াবে এই ঘটনা।
তাই আমি আর রিস্ক নিতে চাচ্ছি না, মাফ করবেন। আমি ফোন রেখে দিয়ে ইতিতাকে সব বললাম, আর ইতিতা রাগে ফ্লাওয়ার ভাস ভেঙে ফেলে। ওই ছেলের সাহস হয় কি করে হিতার বিরুদ্ধে দাঁড়ানোর? আর বাবা, তুমি কিছুই করতে পারছো না। মামনি, প্রিন্সিপাল যেখানে অনর সেখানে আমি কি করতে পারি? বাট তুই টেনশন করিস না, সবাই তোকেই জয়ী করবে। তুই মাথা ঠান্ডা করে একটু বাইরে থেকে ঘুরে আয়। নো, আমি কোথাও যাব না। পাগলামি করিস না ইতিতা, চল আমার সাথে, বাইরে যাব। রেডি হয়ে আসি। যা, তাড়াতাড়ি আসবি কিন্তু। ওকে। বাবা আমার মন ভালো করতে বাইরে ঘুরতে নিয়ে যায়। সিটি ম্যাক্সের সামনে আমি অব্রকে দেখি আয়মান মির্জা আর মিসেস আয়মান মির্জার সাথে। আমি বাবাকে বলি গাড়ি থামাতে। বাবা, ওই ছেলে এখানে কি করছে, তাও আয়মান মির্জার সাথে? আয়মান মির্জা কই দেখি? দেখো। সত্যি তো আয়মান মির্জার সাথে এই ছেলে, আর এই ক্ষেত মার্কা ছেলেকে দেখ কি স্মার্ট লাগছে। ব্যাপার কি? বাদ দাও, চলো। এই কথা বলে আমি সেখান থেকে চলে এলাম। আয়মান মির্জা হচ্ছে ওয়ার্ল্ড ইয়াং লিডারশিপের মেইন লিডার। আমি বাসায় এসে ভাবতে লাগলাম আয়মান মির্জার সাথে ওই ছেলে কেন থাকতেও পারে, তা আমার কি। আমি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। 3 দিন পর ভিপি ইলেকশন। ভার্সিটিতে এই নিয়ে অনেক হইচই হচ্ছে, কারণ এই প্রথম আমার বিরুদ্ধে কেউ ইলেকশন করছে। আমি যথারীতি ভার্সিটিতে গিয়ে যা করার তাই করলাম। কোনো ক্লাস না করে এই বাসায় চলে আসলাম। ইলেকশনের আগে পর্যন্ত আমি ভার্সিটিতে যাইনি। আমি ভার্সিটিতে না গেলে অব্র ক্লাস না করে বাইরে বসে থাকে মন খারাপ করে। এই 2 দিন অব্র তাই করলো, কারণ আমি আসিনি। ইলেকশনের দিন আমি আসলাম ক্যাম্পাসে, নীল রঙের শার্ট আর বাদামি রঙের প্যান্ট পরে, চুলগুলো খোলা আর সানগ্লাস পরা। অব্র অনেকক্ষণ তাকিয়েছিল, তারপর চোখ সরিয়ে নিজের কাজ করলো। আমাকে আর অব্রকে একসাথে থাকতে বলা হয়েছে, কিন্তু আমি সেই কথা না শুনে দোতলায় গিয়ে ফোনে গেমস খেলছি নিশ্চিন্ত মনে, কারণ আমার কনফিডেন্স আছে আমিই জিতবো। সারাদিন আমি একই জায়গায় বসে রইলাম। রাতে ইলেকশনের রেজাল্ট পাবলিশ করে প্রিন্সিপাল, আর রেজাল্ট আমার বিরুদ্ধে, অর্থাৎ অব্র জিতেছে ইলেকশনে। অব্রর কোনো ভ্রুক্ষেপ না করেই আমার দিকে তাকালো। আমি হাতের ফোন ভেঙে ফেলি আর গাড়ি নিয়ে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে যাই। বাবা এই কথা শোনার পর প্রিন্সিপালকে প্রচুর থ্রেট করে। আমাকে তিনিই সামলাচ্ছেন। আর অন্যদিকে আমি বাসায় গিয়ে ইহিতার কথা ভাবছি, মেয়েটা কি করছে না করছে এই নিয়ে। খুব বেশি বাড়াবাড়ি কি হয়ে যাচ্ছে, এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন আমাকে ব্যাচ আর দায়িত্ব দেওয়া হয় আর শপথ করানো হয়, কিন্তু ইহিতা ভার্সিটিতে আসেনি। আমার মন ভীষণ খারাপ। এইভাবে 7 দিন চলে যায়, কিন্তু ইহিতা ভার্সিটিতে আসে না। এরপর আমি ইহিতার বাসায় চলে যাই। ইহিতা আমাকে দেখে অবাক তো হয়ই, সাথে তেলে বেগুনে জ্বলতে থাকে। আমি ইহিতাকে বললাম, ভার্সিটিতে যাও না কেন? আমাকে তুমি বলছো কোন সাহসে? ঝগড়া বাদ দাও, ভার্সিটিতে চলো। হাউ ডেয়ার ইউ টু ফোর্স মি? কোন সাহসে এসব কথা আসছে মুখ দিয়ে? ভিপি হিসেবে কলেজের প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি আমার দায়িত্ব রয়েছে, সো চলো। আমি যাব না না না। তুমি যাবে যাবে আর যাবে। আমার হাত ধরার সাহস কোথায় পেলি ছোট লোক? যা খুশি বলো। ও হ্যাঁ, আজকে থেকে প্রতিদিন ভার্সিটিতে যাবে আর নিয়মিত ক্লাস করবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, এসব ড্রেস আর পরা যাবে না। যাও তাড়াতাড়ি চেঞ্জ করে এটা পরে আসো। মাই ফুট। প্যাকেটটা ছুঁড়ে মেরে আমি বললাম, এইটাই যে তোমায় পড়তে হবে ইহিতা চৌধুরী। বের হ আমার বাসা থেকে। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। আগে ভার্সিটিতে চলো। আর তুমি যদি স্বইচ্ছা এই ড্রেসটা পরে ভার্সিটিতে না যাও, তাহলে আমি নিজের হাতে তোমায় এই ড্রেস পরাবো আর ভার্সিটির সবার সামনে তোমায় কিস করব। বলো কোনটাতে রাজি তুমি? হাউ ডেয়ার ইউ ব্লাডি শিট। ইহিতা, ইনাফ। যা বলেছো আর না। সোজা আঙ্গুলে ঘি উঠবে না। বুঝেছি, আঙ্গুল বাঁকা করতেই হবে। আমার বাসায় এসে আমার সাথে এই ব্যবহার? তোকে আমি দেখে নেব ফাজিল। 10 মিনিটে আসো। ইহিতা দরজা লাগিয়ে দিল। 15 মিনিট পর ইহিতা রেডি হয়ে বেরিয়ে আসলো। আমি আর সিমি ইহিতার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছি। এইভাবে তাকিয়ে আছো কেন তোমরা? ম্যাম, কি সুন্দর লাগছে আপনাকে দেখতে। চুপ, একদম চুপ বেয়াদব। যাও এখান থেকে। চলো। তোকে আমি দেখে নিব অব্র। দেখো, এখন চলো। আমি ইহিতাকে নিয়ে ভার্সিটিতে যাই আর সেকেন্ড বেঞ্চে ইহিতাকে বসিয়ে থার্ড বেঞ্চে ইহিতার পিছনে বসি। ইহিতার সামনে গিয়ে বলি, আজ সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করে তারপর বাসায় যাবা। আর এর বিপরীতে কিছু হলে বুঝোই তো কি করব। তোকে আমি শেষ করে ফেলবো অব্র। সে পরে দেখব। আগে ক্লাসগুলো করে নোট করে বাসায় গিয়ে পড়বে। ফোন হাতে দেখলেই খবর আছে। জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোর কথা শুনতে ইহিতা চৌধুরী বাধ্য নয়। 1000 বার বাধ্য। অব্র পেছনে ছিল, তাই আজ আমি সবগুলো ক্লাস ঠিকঠাক মতো